কবিতার নাম শাহরুখ খান। আমাদের বাড়ির কাছে একটি বস্তিতে আমি এই শাহরুখ খানকে প্রথম দেখেছিলাম। এই শাহরুখ খানের গান চলছে, মানে সিনেমার গান, আর তার সঙ্গে এই 12-13 বছরের একটি ছেলে, সে দুর্দান্ত নেচে চলেছে। আমি দাঁড়িয়ে পড়ে তার নাচ দেখেছিলাম এবং তাকে ঘিরে একটা ক্রাউড গোল হয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে, আর গান চলছে আরও নেচে চলেছে। এ দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। এ তখনই লেখা। শাহরুখ খান। এ বস্তিতে ও বস্তিতে সে বস্তিতে লোপাট ভগবান। এ বস্তিতে ও বস্তিতে সে বস্তিতে আছে একটা করে খেতে না পাওয়া প্যাংলা শাহরুখ খান। পাড়ার মোড়ে লোক জমিয়ে গাইছে গান, পায়ে কুড়িয়ে পাওয়া জুতো, গায়ে ক্যারি প্যাকের জামা, একটা করে শাহরুখ খান গাইছে গান বস্তিতে বস্তিতে। আমরা কিন্তু ভালোই আছি, যে যার স্বস্তিতে। কেউ খাবে, কেউ খাবে না, কেউ পাবে, কেউ পাবে না। আরে ইয়ার থাকো না মস্তিতে। মা গেছে পোড়া রুটি আনতে, বাবা বেরুলো গাঁজা টানতে। এই না হলে আমার ভারতবর্ষ। পায়ে কুড়িয়ে পাওয়া জুতো, গায়ে ক্যারি প্যাকের জামা। বাজিগার ও বাজিগার, শাহরুখ খান গাইছে গান, যে গান করে নিরন্নকে স্পর্শ। আজ দুপুরে চান করেনি শাহরুখ খান, 2-3 দিন খেতে পায়নি শাহরুখ খান। মা বলেছিল ঘরে থাকিস, ফিরব রুটি কাবাব নিয়ে। যে বাড়িতে মা মাজে বাসন, সেখানে কাল পার্টি ছিল, কিন্তু ওর মায়ের দেহ ফিরল অনেক রাত করে, কাপড়ে মোড়া কাবাব। পরের দিনও ঘরে ফেরেনি বাপ, তারপরের দিনও গেল জলে। মাকে হারিয়ে শাহরুখ খান এলো শপিং মলে। সেখানে শুরু করলো তার গান, শরীরে নাচ, গলায় সুর। দাঁড়িয়ে গেল লোকে, ভিড়ে ভিড়াক্কার। পুলিশ এসে বলল, কিরে, এটা কি তোর বাবার পাড়া? ফোর্ট। যেখানে ছিল 420, সেখানে এলো ফিরে। পায়ে শাহরুখ, গলায় রহমান, নাইবা তার থাকলো ভগবান। 420 স্বপ্ন দেখে, আসল নাম রাজু। সে নাকি হবে আসলি শাহরুখ খান, বাদশাহ হয়ে করবে ভারত জয়। পায়ের জুতো কুড়িয়ে পাওয়া, পরনে প্লাস্টিক, স্বপ্নে পাওয়া গণেশ ওকে স্বপ্ন করে নিক। স্বপ্নে রাজা এবং রাজু সব সমান। যেমন ছোটবেলায় শাহরুখ চেয়েছিলেন হতে শাহরুখ খান, হুবহু নাচ নাচছে রাজু 420। ভেতরে ডন দিচ্ছে ডায়ালগ। একটা রুটি, 2 মুঠো ভাত পেলে সে হবে ঠিক মহাভারত ছেলে। এ বস্তিতে ও বস্তিতে সে বস্তিতে হুব্বা মেহেরবান। সারাটা দেশ হাঁ করে দেখবে নয়া শাহরুখ খান। কবিতার নাম কাটা আঙুল। আমার এক ছাত্রকে নিয়ে লেখা। তাকে দেখেছি গত 15 বছর ধরে কি পাগলের মতো এক টুকরো কাপড়কে ভালোবেসে এলো।
সেটাই তার জীবন, সেটাই তার প্রেম, সেটাই তার মা। এখন তাকে দেখলে খুব কষ্ট হয়। কাটা আঙুল, পাটকাঠি, তার মাথায় লাগানো একটা 4 কোনা কাপড়, এটাই ছিল তার মা। 4 কোনা কাপড়ের টুকরোটাকে সে যত ভালোবেসেছিল, নিজের মায়ের আঁচল কেউ তত ভালোবাসতে পারেনি। ছিপছিপে, রাগী, খেতে না পাওয়া মারকুটে ছেলেটা ভালোবেসেছিল একটা পাটকাঠি আর তার মাথায় লাগানো একটা কাপড়ের টুকরো। স্কুল ভালো লাগেনি তার, ক্রিকেট ভালো লাগেনি তার, কলেজে ঢুকেও বেরোতে পারেনি। 4 কোনা কাপড়ের টুকরোটাকে সে ভেবেছিল দেশ। এক টুকরো কাপড়কে ভালোবাসা যায়, রাষ্ট্র এত বিরাট যে তাকে ভালোবাসা যায় না। সে ভেবেছিল এই 4 কোনা কাপড় ভাত দেবে, এই কাপড় তাকে উঠোন দেবে, এই কাপড় তাকে জ্বর হলে সারিয়ে দেবে। একবার মনুমেন্টের মতো একটা লম্বা লোক এসে বলেছিল, তোমার আঙুলটা কেটে দিতে পারো আমাকে? দিয়ে দিল। বোকা ছেলে। তারপর তাকে পাড়ায় কাটা আঙুল বলে ডাকত। একটা কাপড়ের টুকরোকে এত ভালোবেসেছিল বলে কোনো নারী আসেনি তার জীবনে। পিঠে পেখম লাগানো একটা মেয়ে এসেছিল একবার, এসেই চলে গেল। যাবার সময় খাবলে তুলে নিয়ে গেল এক মুঠো মাংস। 4 কোনা কাপড় দিয়ে চোখ মুছে কাপড়কে বলেছিল, তুই আমার ভালোবাসা, আমি ভালোবাসা চাই, আমি মেয়ে চাই না। 30 বছর ছেলেটা কোনো মেয়েকে ভালোবাসতে পারেনি, কোনো মেয়েও তাকে ভালোবাসেনি। অথচ কি সুন্দর দুটো চোখ, স্বপ্নে ডুবে থাকা দুটো দীঘল আঁখি, যে কোনো চন্দ্রমাকে পাগল করে দিতে পারত। কিন্তু সে নিজেই পাগল হয়ে গেল আজ। ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো পাটকাঠি, 4 কোনা কাপড় সিগারেট ধরানোর বদলে ধরালো কাপড়ের কোনা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সে বলল, তাকাও, পতাকা পুড়ছে না, পুড়ছি আমি। আমার স্কুল ফিরিয়ে দাও, কলেজ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মাকে। একটা পাটকাঠি ভালোবেসে এলাম, অথচ মাকে ভালোবাসতে পারিনি। কবিতার নাম বেহালার ছেলেটা। তখন বেহালার ছেলেটা অসাধারণ খেলছে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী তার দিকে তাকিয়ে। কবিতাটা লিখেছিলাম সেই দিন যেদিন অসামান্য একটা সেঞ্চুরি করে বেহালার ছেলেটা, বিদেশে, বাইরে। আর সেদিন মানে সেই সময় সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায়, আসামে, কাশ্মীরে, আমেদাবাদে আগুন জ্বলছে। বেহালার ছেলেটা। বেহালা কোনো গ্রাম নয়,
বেহালা কোনো উপত্যকা নয়, বেহালা কোনো শহর নয়, বেহালা কোনো আঙুর ক্ষেত নয়। রাত 10:30টায় নক্ষত্রের আলোয় ট্রাম ভর্তি লোক। রাত 11টায় খিদিরপুরের দিক থেকে 5খানা 37 নম্বর ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে। রাত 12টায় ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করল। ডায়মন্ড হারবার রোড কীর্তি নাশার মতো ছড়িয়ে পড়ল ভারতবর্ষে। কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন। শান্ত কিন্তু রাগী, স্থির কিন্তু তেজি, সমাহিত কিন্তু ছটফটে। মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে বলল কথাটা? আমি। কে আমি? তারাতলায় থাকো? না, আমি রাজারহাটে থাকি, আমি বারাসাতে থাকি, আমি বহরমপুর, আমি বালুরঘাট, আমি কুচবিহার। রাত্রি 12:30। আকাশ থমথমে। ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে। জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ। গরিবের ভারত, বড়লোকের ভারত, অভিজাত ভারত, দলিত ভারত। একটা দুরন্ত 6 মারল ছেলেটা। জ্যোৎস্না পার হয়ে বলটা গিয়ে পড়ল আসামের জঙ্গলে। সেখানে 3জন টেররিস্ট বসে আছে সায়ানাইড খাবে বলে। 3জনই লাফিয়ে উঠল, মৃত্যু, দাঁড়াও, আর একটা 6 দেখে যেতে চায়। জ্যোৎস্না পার হয়ে বল এসে পড়ল এবার বম্বের ধারাভিতে, এশিয়ার সবচেয়ে বড় বস্তি। 3জন মারামারি করছিল রুটি তরকা নিয়ে। থেমে গেল। জোয়ারের মতো বেরিয়ে এলো গোটা ঝোপড়ি। খেতে না পাওয়া, জ্যোৎস্নায় থমকে দাঁড়ানো ভারতবর্ষ। জ্যোৎস্না পার হয়ে বল এসে পড়ল আমেদাবাদে। বল জিজ্ঞেস করল, তোমরা কাকে পুড়িয়ে মারছ? বল এসে পড়ল শ্রীনগরে। বল জিজ্ঞেস করল, কি হয়েছে তোমাদের? এত বছর ধরে একই ভুল করে চলেছ তোমরা। মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে কে বলল কথাটা? আমি। আমি কে? আমি ধর্ম, আমি অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি ম্যাথর, আমি রাস্তা ঝাঁট দিই, আমি ইটভাটায় ইট তুলি, আমি কলেজে পড়ি, আমি জেলখানায়, আমি মাঠে, আমি বস্তিতে, আমি 12তলায়। আমাকে চিনলে না? আমি ভারতবর্ষ। ট্রাম লাইন চলে গেছে গরিবের ঘর ছুঁয়ে। অনন্ত নক্ষত্রে ঘেরা ওটাই বেহালা, ওটাই ওর পাড়া। বিদ্যুৎ বেগে একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে। গ্যালারি নয়, গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে, ধর্ম ভুলে, জাতি ভুলে, দাঙ্গা ভুলে। বলটা কোথায় গিয়ে পড়ল একটু দেখবে বলে। কবিতার নাম প্যালেস্টাইন, ইসরায়েল। এই কবিতাটা প্রায় 10-12 বছর আগে লিখেছিলাম, যখন ইসরায়েলের মানুষ, প্যালেস্টাইনের মানুষ খুব কষ্টে ছিল। আবার সেই একই জিনিস শুরু হয়ে গেছে সম্প্রতি। প্যালেস্টাইন, ইসরায়েল। এক আকাশ জুড়ে তখন বৃষ্টি। বৃষ্টি নাকি দুভাগ হবে। কি করে হয়? পাড়ার ছেলে, রকের ছেলে তেরে দিচ্ছিল খিস্তি। এক আকাশ জুড়ে তখন বৃষ্টি। বৃষ্টি নাকি দুভাগ হবে। কি করে হয়? পৃথিবী জুড়ে LOC, কাঁটা তারের ভয়।
এপারে এক ইহুদি মেয়ে, ওপারে তার প্রেমিক বেদুইন, আর ওই পাশে আরব মাতৃভূমি। নিজের ভাষায় কথা বলতে ভয় পেয়েছ তুমি? মাঝখানে নামে বৃষ্টি, মেলেনি ওই মেয়েটি আর বেদুইনের দৃষ্টি। কারা করেছে প্যালেস্টাইন? কারা করেছে, কারা করেছে, কারা করেছে ইসরায়েলের সৃষ্টি? কবিতার নাম শ্যামা মা। এক সময় খুব রামপ্রসাদ পড়েছি বলা যায়, যত শুনেছি তার থেকে বেশি পড়েছি। শুনতে শুনতে কালীকে আমার মনে হয়েছিল যেন কোনো নিগ্রো মা। কবিতার নাম শ্যামা মা। মা কি আমার নিগ্রো নাকি? মা কি আমার কালো? মা কি আমার শ্বেতাঙ্গিনী? সাদা বলেই ভালো। মা কখনো কালো হয় না, মা নয় কখনো নিগ্রো। মা নয় কারোর সোনাগাছি, মা নয় কারো বিগ্রহ। সবার ছেলে ভালো হয় না। ডান হাত কাটা ছেলে, ও মা, তুমি এই ছেলেকে কোথায় কুড়িয়ে পেলে? কবিতার নাম সেই সাংঘাতিক লোকটা। আফগানিস্তানে ওরা যখন বুদ্ধের মূর্তি ভেঙে ফেলল, প্রায় 175 ফুট বুদ্ধ, তখন লিখেছিলাম এই কবিতা। সেই সাংঘাতিক লোকটা, যে লোকটা মিশরের রাস্তায় দাঁড়িয়ে কম্বল মুড়ি দেওয়া 3টে লোককে বলেছিল পুড়িয়ে দে, আর দাও দাও করে জ্বলে উঠেছিল আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি। আমি সেই লোকটাকে চিনি। পৃথিবীর শ্রেষ্ঠ চায়ের কাপে চুমুক দিয়ে টেলিফোনে বললেন, ইহুদিদের ইসরায়েলে ঢুকতে দেবেন না। আমি সেই লোকটাকে চিনি, যে লোকটা গঙ্গা ও বল্লমের মাঝখানে দাঁড়িয়ে বলেছিল 48 ঘন্টার মধ্যে বাবরি মসজিদ ভাঙতে হবে। আমি সেই লোকটাকে চিনি। লোকটার একটা চোখ কালো কাঁচ দিয়ে ঢাকা। এই লোকটাকেই 3000 বছর ধরে 300 রকমের ইউনেস্কো ধিক্কার দিয়ে আসছে, কিন্তু তার একটা চুলও ছিঁড়তে পারেনি। সেই লোকটা আলেকজান্দ্রিয়া থেকে অযোধ্যা হয়ে হাঁটতে হাঁটতে আফগানিস্তান পৌঁছল একদিন। 175 ফুট বুদ্ধের সামনে দাঁড়িয়ে সেই লোকটা ডিনামাইটের তার ঠিক করছে এবং দুর্লভ বালি পাথরে মূত্র ত্যাগ করছে। পৃথিবীর যেখানে যেখানে করেছে সেখানে সেখানে জ্বলে উঠেছে শস্য, সবজি, সংসার। 175 ফুটের বুদ্ধ মূর্তি টাটা সেন্টারের মতো উঁচু। হে শান্ত সমাহিত বুদ্ধ, কে যেন আপনাকে একবার বলেছিল, আপনি কে? ঈশ্বর, অবতার, ত্রাতা? আপনি নাকি বলেছিলেন, আমি কেউ না, আমি জাগ্রত। এটা কিরকম কথা হলো? আপনি জাগ্রত, তাই যদি হবেন তাহলে আপনার গগনস্পর্শী মূর্তি থেকে 2টো হাত বেরিয়ে এসে ডিনামাইটের রিমোট নিয়ে দাঁড়িয়ে থাকা ওই সাংঘাতিক লোকটার 2টো চোখ সাদা করে দিচ্ছেন না কেন?
কবিতাটার নাম ছোট পরিবার। এটা প্রায়ই মল্লিকার সঙ্গে আমার যখন ঝগড়া হতো, সেই সুখের দিনের, সেই আনন্দের দিনের ঝগড়ার কথা মনে পড়ছে। ছোট পরিবার। বর্ষার সন্ধ্যায় বাড়ি ফিরে ঝাল ঝাড়ি বউয়ের ওপর, বউ ঝাল ঝাড়ে মাসির ওপর। বুড়ি মাসি, আমি দুধ খাই নাই, বেড়াল খাইছে বলে গর্জে ওঠে 4 বছরের ছেলের ওপর। 4 বছরের ছেলে বেচারার কি করে তখন, তার হাতের কাছে পড়ে থাকা সুপারম্যানকে তুলে নিয়ে একটা হাত ছিঁড়ে ফেলে। বর্ষার সন্ধ্যায় উনুনে হাঁড়ির ভেতর আধ কেজি চাল, ডাল, গাজর, মটরশুঁটি ফুটতে থাকে। ফুটতে থাকে একটা পরিবার, খুব ছোট একটা আধ কেজি পরিবার, যার ভেতর একটা 1 কেজি ওজনের ঝগড়া আটকে আছে। কবিতার নাম ছোট মুখে ছোট কথা। এই নিজেদের মধ্যে, কবিদের মধ্যে অনেক রকমের তর্ক বিতর্ক আছে, কে কীরকমভাবে লিখবে। এ একরকমভাবে লিখছে, সে আর একরকমভাবে লিখছে, আরও একজন আরকমভাবে লিখছে। এটা নিয়ে অনেক বিতণ্ডা আছে। আমাকে নিয়েও আমার সমস্যা আছে। কবিতার নাম ছোট মুখে ছোট কথা। কবিতা কিভাবে ছাপা হবে, বড় হরফে না ছোট হরফে, লেটার প্রেসে না কম্পিউটারে, সঙ্গে ছবি যাবে না বায়োডাটা যাবে, এই তো। কবিতা কিভাবে পড়া হবে, জোরালো গলায় না ক্ষীণ কণ্ঠে, জিন্স পরে না ধুতি পরে, রবীন্দ্র সদনে না চিলে কোঠায়, এই তো। কবিতা বোঝা যাবে না অর্ধেক বোঝা যাবে, কবিতা কারখানার গেট না মেঘের পরে মেঘ, কবিতা বহু লোকের জন্য, এই তো। এসব চিন্তা আগে করতাম, আর করি না। ছোট মুখে একটা বড় কথা বলি, কবিতাকে শেষ অবধি কবিতাই হতে হবে, তা সে বেশ্যার দেয়ালেই ছাপা হোক অথবা পুরোহিতের উঠোনে। আপনি রবীন্দ্র সদনে দাঁড়িয়ে কবিতা পড়বেন না জাহান্নামে, সেটা আপনি ঠিক করুন। আমি বুঝে গেছি আমি কবি নই, আমি আরশোলা। বিহারের একটা স্টেশনে দুজন বোবাকে দেখেছিলাম। কবিতার নাম বোবা। ওদের বয়স 21-22। ছেলেটা বলছে ই, মেয়েটা বলছে অ অ অ। ছেলেটা বলছে তা তা তা, মেয়েটা বলছে চা চা ছা। এর বেশি বাংলা ওরা বলতে পারে না। দুজনেই বোবা। জঙ্গলে ঢাকা বিহারে একটা রেল স্টেশন থেকে ওরা চাঁদ দেখে ওরকম করছিল। চাঁদ সম্পর্কে পৃথিবীতে এত কম শব্দে এত বেশি কথা আর কেউ কখনো বলেনি। অথচ ওদের জীবনে কোনো চন্দ্রালোক নেই। কবিতার নাম অরুন্ধতী রায়কে। আমেদাবাদে অরুন্ধতী রায়ের পুস্তিকা দ্য গ্রেটার কমন গুড
এটা পোড়ানো হয়েছিল। তারই প্রতিবাদে লিখেছিলাম, আমেদাবাদ খুব দূরে নয়, নর্মদাও কাছে। অরুন্ধতী রায় নামে একটি মেয়ে আছে, লেখে, লিখুক। বাঁধ নিয়ে কেন লিখতে গেল ও যে? নিজের দোষ না খুঁজে কেন সরকারি দোষ খোঁজে? ও তো নিজেই দুশ্চরিত্রা, বার বেড়েছে বড়, এক কথায় করতে পারে লক্ষ লোক জড়ো। বলে কি মেয়েটা 4 কোটি লোক ভারতে ভূমিহারা? গুল মেরেছে, বিখ্যাতদের স্বভাবই গুল মারা। মিথ্যে লেখা ওর কাহিনী, পোড়াও ওর বই। পোড়ানো হলো, কিন্তু পুড়ছে কই? বই না পড়ে বই পোড়ায় নিরক্ষর জাতি। শিক্ষা চায় বলে আবার বিদেশে হাত পাতি। বই কি পড়ে? বই পড়ে কি? বই পোড়ানো যায় পৃষ্ঠা পড়ে, কাগজ পড়ে। আর পড়েন অরুন্ধতী রায়। খুব ছোট্ট একটি প্রেমের কবিতা। অন্ধ যদি দেখতে পায়, আমিও তবে দেখি। বধির যদি শুনতে পায়, আমিও তবে শুনি। জীবন দিয়ে খুলতে থাকি, খুলতে থাকি, খুলতে থাকি তোমার দুবিনুনি। কবিতার নাম বস্তি ঘরে হরিণ। আমার মা বাসন মাজে, আমার বাবা থানায়। আমার মা কাঁদে না আর, রাত্রে ঠোঙা বানায়। আমার মা খারাপ লোক, আমার বাবা মাতাল। আলো জ্বলে না পাতার ঘরে, ঘরটা কালো পাতাল। আমার মায়ের বাবু আছে, বাবুটা কি যে করে, কাউকে ছেড়ে কথা বলে না, আমারও হাত ধরে। বাবুর বাড়ি গিয়ে যখন টিভিতে দেখি মেয়েরা হাসছে আর নাচছে, ওরা কি জগৎ সেরা? ওদেরই শুধু ইচ্ছে আছে, ওদেরই আছে ডানা। আমাদের কি আগুন নেই, আগুন হতে মানা? আমারও আছে এক মাথা চুল, বস্ত্র আছে শরীরে। সাবান পেলে, শ্যাম্পু পেলে দেখিয়ে দিতাম হিরে। দুমুঠো ভাত, একটু নুন, একটু বাঁচতে দিন। দেখিয়ে দেব আমরা পারি, আমরাও সব হরিণ। যে রাজনীতি আমাদেরকে হরিণ বলে থাকে, সে রাজনীতি সন্ধ্যা হলে বাঘের ঘরে ডাকে। আমরা কেউ হরিণ নই, হরিণ হতে চায়, কিন্তু মা ঠোঙা বানায় আর বাবাটা থানায়। এটাও খুব ছোট কবিতা। কবিতার নাম হে পুরুষ। যখন তখন, যেখানে সেখানে, বাড়িতে, রাস্তায়, বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে, নদীর এপারে এবং নদীর ওপারে, রেস্তোরাঁয়, পেজারে, টেলিফোনে, ওভাবে বলো না আমি তোমাকে ভালোবাসি।
সত্যি সত্যি ভালোবাসলে তোমার জিভ জড়িয়ে আসতো, কথা বলতে পারতে না। কবিতার নাম লজ্জা। প্রায় 15 বছর আগে ময়দানে, রেড রোডে, ওখানে একজন অ্যাথলিট, মহিলা অ্যাথলিটকে দুষ্কৃতীরা টানতে টানতে নিয়ে গিয়েছিল। তারপর একটা ভ্যানে তুলে চলে যায়। সেই সময় লেখা। লজ্জা। এভাবে যায় দিন, দিন যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। রেড রোডের দিকে দেখেছ মেয়েটিকে, কমিশনার এসে ধমকায়, পুলিশ আমাদের চমকায়। এভাবে দিন যায়, যায় দিন। রাশিয়া ছিল আগে, ছিল চীন। নেরুদা মুখে মুখে, বলিভিয়ার বুকে কষ্টে কেটে গেছে কতদিন। আবার এসে গেল আশ্বিন। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। 3টি ছেলে জোটে এবং ভ্যানে ওঠে, পরেনি কারো চোখে গাড়িটাকে। বাটার জুতো যেন মনে থাকে। বাটার জুতো পায়ে মেয়েগুলো 800 মিটারের ট্র্যাকে ধুলো। অভাব অনটন, সামনে ম্যারাথন, জলেনি মেয়েদের ঘরে চুলো। তবু তো দৌড়ই মেয়েগুলো। ক্লাব যা দেয় খেতে তাই খায়, এশিয়া পায়ে পায়ে চমকায়। খাবার টাকা পেলে, সোল জাপান গেলে, ঘরের মেয়েদের চেনা যায়। স্বপ্ন রেড রোডে থমকায়। মেয়েটি ভোরবেলা চলে আসে, যে কিনা দৌড়তে ভালোবাসে। দৌড়ে যাচ্ছিল, কলার ধরে নিল এবং ফেলে দিল পিচ ঘাসে। মারুতি ভ্যানে বসে ওরা হাসে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারদিকে। শকুন্তলা পাখি বাঁচাতে পারে নাকি সেলাম মারুতির বুদ্ধিকে। ছেঁচড়ে নিয়ে গেছে মেয়েটিকে। ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। হবে কি কোনো দিন মৃত্যু বলে দিন, থানায় 3 জন কারা এরা, চলছে নম্বর নিয়ে জেরা। এভাবে যায় দিন, দিন যায়, লালবাজার থাকে চিন্তায়। পুলিশ বাড়ি বাড়ি খুঁজছে সেই গাড়ি, আগরপাড়া থেকে কসবায়। আমরা বসে থাকি লজ্জায়। কবিতার নাম বিবিসি নাকি CNN, ইরাক যুদ্ধের সময় লেখা। কোরআন বলছে, ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা পরস্ত্রীকে নিয়ে পালিয়ে যেও না। কারোর বাড়িতে আগুন দিও না। 4 বউ রেখো না। পরের ক্ষেত থেকে ধান কেটে নিয়ে যেও না। পরের মোবাইল থেকে নিজের বউকে ফোন করো না। উপনিষদ বলছে, ওং সাহা, কারোর পকেট মেরো না। আলো এসে পড়ুক, অগ্নি আমার সাক্ষী, অরণি আমার প্রাণ। গরুদান, অন্নদান আমার বৃত্তি, বায়ু আমার পিত্তনাশক। মোবাইল তখনও পর্যন্ত আসেনি। এলে উপনিষদ একটা SMS পাঠাতো, যা বিবিসি তাই CNN। পরের কবিতা 14 নম্বর ডেড বডি। যাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, যার নাম জানা যায়নি, সেই তাকে নিয়ে। আমি সেই 14 নম্বর ডেড বডি, যার কোনো নাম নেই, যার কোনো মৌজা নেই, স্কুল নেই,
পরগনা নেই। বসন্তের রাতে আমি রুটি চুরি করতে করতে মাঘ নিশীতে বাঁশি বাজাতে বাজাতে দেখি বোমা পড়ছে। পালাবো না বাঁশি বাজাবো? সেই থেকে আমি 14। শরতের সকালে পান্তা ভাত চুরি করতে করতে বৈশাখের দুপুরে বাগদি মেয়েদের স্নান দেখতে দেখতে পলাশের বনে গরু চড়াতে গিয়ে জিন্স খোলা ছাত্রছাত্রী দেখে ভাবছিলাম পালাবো না বাঁশি বাজাবো না নগ্ন হব। আমি হয়ে গেলাম 14 নম্বর ডেড বডি, যাকে ফেলে যাওয়া যায় না, যাকে রেখে দেওয়া যায় না, যার বাবা পাওয়া যায়নি, মা পাওয়া যায়নি, বিচুলি নিয়ে দাঁড়িয়ে থাকা মায়ের বয়ফ্রেন্ড কেউ পাওয়া যায়নি। পুকুরে ফেলে দিতে পারোনি, জঙ্গলে পুড়িয়ে দিতে পারোনি, প্যারামিলিটারি আমাকে ঘিরে রেখেছে। হে হে, উঠে বসবো নাকি? এদের না ওদের, কার গুলিতে মারা গিয়েছি আমি জানি না। এরা না ওরা, কারা আমার লাশ নিয়ে যাবে জানি না। কি ভালো ছিলাম! পান্তা ভাত চুরি করতাম, বাঁশি বাজাতাম, পশ্চাতে এত পিঁপড়ে ঢুকবে জানলে বাঁশি বাজাতাম না, হাড়ে রে 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 বলে উঠোন পাহারা দিতাম না। বসন্তের রাতে একটা মেয়ের শাড়ি খুলে দিয়ে পালিয়েছিলাম। কি কালচার মেয়ে! খুললাম আমি, বলে কিনা কৃষ্ণ খুলে দিয়ে গেছে। যে ভালোবাসে সেই তো বাসে, শাড়িটা খোলে অন্যজনে। গরু চুরি করে ধরা পড়েছি। ইচ্ছে ছিল একটা মোবাইল চুরি করার, কিন্তু আমি 14 নম্বর, মালিক নেই, মুদিখানাও নেই। সেনাবাহিনীর লাল বর্গক্ষেত্রে শুয়ে দেখতে পাচ্ছি ভারতবর্ষ। তোমরা আমাদের সংবিধান বানিয়ে ভালোবাসবে বলেছিলে, তোমরা সংবিধান বানালে, ভালোবাসতে পারলে না। মরে গেলে আমরা 14 নম্বর, বেঁচে থাকলেও 14 নম্বর। ঘাড়ে করে নিয়ে চলেছি রাজতন্ত্র, গণতন্ত্র, নিউক্লিয়ার ডিল। আমরা গুগলি, আমরাই ভগবান, আমরা যিশু, আমরাই বাগদি। আমাদের জন্য কি দুমুঠো চাল বেশি নেওয়া যেত না? কবিতার নাম দুব্ব। বাংলাদেশ থেকে ফিরে এসে লিখেছিলাম এই কবিতাটা, কিন্তু সময়টা ছিল গুজরাট। দুব্ব। আমরা থাকি এ গ্রামে আর তোমরা থাকো পাশের গ্রামে। আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নামে। দুটি গ্রামের একটি কুয়ো, করেছি পান একই জল। আমার গ্রামে উঠলে চাঁদ, তোমার গ্রামে কাঁপে হিজল। হীরকপুর, মুক্তপুর, দুটি গ্রামের দুটি নাম। হিন্দু থাকে এই গ্রামটিতে, ও গ্রামটিতে মুসলমান। এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে। মুক্তপুরে নামাজ পড়া, হীরক শোনে আরবি সুরে। এই গ্রামে যদি কারোর বিয়ে, ও গ্রাম থেকে দুব্ব আসে। এই গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্ব নিজেও ভালোবাসে। দুব্ব হলো একটি নাম। দুব্ব এক রায় কিশোরী। একটি ছেলে ডুবতে এলো, বলল তবে ডুবেই মরি। ডুবতে এত ভালো লাগে যে গহীন গাঙে ওঠে তুফান। বৃষ্টি নামে। বৃষ্টি তুই হিন্দু নাকি মুসলমান? বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়ার। মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা। আমি যখন বৃষ্টি হই সমানভাবে দু গ্রামে যায়। ধর্ম দেখে আমি ঝরি না, সবাই যেন বৃষ্টি পায়।
কিন্তু কারা কোথার থেকে এই গ্রামে এসে গোল বাঁধালো, ফাটলো বোমা, ছুটল তীর, নিভল দুই গ্রামের আলো। এলো পুলিশ, সাংবাদিক, বসলো বেড়া কাঁটা তারের। দুব্য নামে ওই মেয়েটি, সে হয়ে গেল ওই পারের। ছেলেটি আজ এই পারের, কিসের থেকে ঘটল কি যে, মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র নিজে। মেয়েটি কাঁদে, মেয়েটি হাসে, হাসলে তার রক্ত পড়ে, কিন্তু দুটি গ্রামে আজও সমানভাবে বৃষ্টি ঝরে। ছেলেটি একা, মা ভাই বোন সবাই তাকে ত্যায্য করে, কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। কবিতার নাম ইংরেজি। আমার এক দুঃসম্পর্কীয় দিদির বিয়ে হয়েছিল এমন একটা জায়গায় যেখানে সে প্রতি মুহূর্তে অপমানিত হতো ইংরেজি বলতে না পারার জন্য। সেই তাকে নিয়ে লেখা। ইংরেজি। বহু অপমান সহ্য করে ইংরেজি শিখতে হয়েছিল মেয়েটিকে। যার সঙ্গে বিয়ে হলো, প্রথম 6 মাস সে কিচ্ছু বলেনি, কিন্তু অফিসের পার্টি থেকে বেরিয়ে রাত 12টায় সে বলল, এখনো তোমার অন অফ অ্যাট এগুলো ঠিক হলো না? মিসেস ভৌমিক হাসছিলেন। মেয়েটি কোনো কথা বলেনি। 6 মাস বাদে গল্ফ ক্লাবের পার্টি, কিন্তু মেয়েটি স্পষ্ট বাংলায় বলল, আমি যাব না। গুম হয়ে তার স্বামী চলে গেল একা। 6 মাস বাদে ক্যালকাটা ক্লাব। বিভূতিভূষণের উপন্যাস থেকে সে চোখ তুলে বলল, যাব না। স্বামী রাগে জ্বলন্ত সিগারেট চেপে ধরল মেয়েটির পিঠে। 6 মাস বাদে এক সন্ধেবেলায় তার স্বামী অনিন্দিতা নামে একটি মেয়েকে নিয়ে বাড়ি ফিরল। মেয়েটি একটাও বাংলা বলল না, ঝিঙে পোস্ত নিয়ে ঝরঝর করে ইংরেজি বলে গেল। 6 মাস বাদে যখন আর একটা পার্টি এসে গেল, বাড়ি ছেড়ে মেয়েটি পালালো। ছোট্ট চিঠি, আমি চললাম, যতদিন না অন অফ অ্যাট ঠিক হচ্ছে ততদিন বাড়ি ফিরব না। মেয়েটির সঙ্গে এরপর দেখা হলে বলতাম, ইংরেজরাই এখনো অন অফ অ্যাট নিয়ে কি করবে ঠিক করতে পারল না, আর তুমি তো কোন ছাড়। চলো বাড়ি ফিরে চলো। কবিতার নাম দোয়াত আর কলম। কি আর বলি কবিতাটা সম্পর্কে, আসলে একজন নারী আর একজন পুরুষ। কলম শুয়েছিল সারা রাত দোয়াতের ভেতর। নিব দিয়ে সে কালো কালি পান করেছে সারা রাত। কলমের 4টি সন্তান, অ আ ক খ। স্বপ্নের ভেতর সে তার 4টি কালো সন্তানকে নিয়ে সারা রাত ঘুরে বেরিয়েছে চিড়িয়াখানা থেকে নিক্কো পার্ক। বৃষ্টির দুপুর, কলম বলছে, তোমার কালি আমার বেঁচে থাকার তরল। তুমি যেদিন শুকিয়ে যাবে আমি সেদিন মারা যাব। দোয়াত খিলখিল করে হেসে উঠতেই কয়েক বিন্দু কালি ছিটকে পড়ল পৃথিবীতে।
একটা বিন্দুর নাম প্রতিশোধ, একটা বিন্দুর নাম অবজ্ঞা, একটা বিন্দু বিষাদ। এই 3 অভিশাপ না থাকলে ভালোবাসা হয় না। কলম বলল, দোয়াত, আমি তোমার কোনো ক্ষতি করেছি? দেখে নেবে বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি। তোমার নাভির কাছে মাথা পেতে শুয়ে থাকে। হঠাৎ হঠাৎ আমাকে বেদব্যাসের আঙুল টানতে থাকে। কি করি বলো? দোয়াত আবার খিলখিল করে হেসে উঠতেই, এবার আর কালি নয়, কয়েক বিন্দু রক্ত ছিটকে পড়ল পৃথিবীতে, সাদা দেয়ালে। কলমের ভেতরে তাহলে রক্ত ছিল? হ্যাঁ গো দোয়াত, হ্যাঁ গো রাগী মেয়ে, কোনো কোনো কলমে রক্তও থাকে। কবিতার নাম ম্যাডোনার ভারত দর্শন। এটা একেবারে স্বপ্ন থেকে লেখা। আমি তখন বয়স অল্প, তাও আজ থেকে প্রায় 30 বছর আগের লেখা। আমি দেখতে পেলাম যে ম্যাডোনা এসপ্ল্যানেডে এসে, আমাদের কলকাতার এসপ্ল্যানেডে এসে দাঁড়িয়েছেন। ম্যাডোনার ভারত দর্শন। একটা ঝড় বৃষ্টির রাতে উড়ন্ত এক নারী নেমে এসেছিল এখানে। সে বলল, বাতাস, ঝড়কে শান্ত হতে বলো। সে বলল, মেঘ, ফিরিয়ে নাও তোমার বৃষ্টি। এসপ্ল্যানেডে, যেখানে লেনিন ছিল এতদিন, সে দাঁড়ালো সেখানে। এক ফুঁয়ে সমস্ত ধুলোবালি, দারিদ্র, মেট্রোর জঞ্জাল সরিয়ে ঝলমল করে উঠল নিউ ইয়র্কের মতো একটা শহর। সেই নারী এক এক করে পোশাক খুলে বলল, তাকাও ভারতবাসী, এই আমার জঙ্ঘা, এই আমার নাভি, এই আমার স্তন। এত সুন্দর স্তন তোমরা কি কখনো আগে দেখেছ? তাকাও ভারতবাসী, আমি 2 পা ফাঁক করে দাঁড়ালাম। এইখানে আমার হিরে, হিরে ঢেকে রাখা আধ খাওয়া একটা আপেল। কয়েক সহস্র মানুষের দাঁত বসেছে এখানে, তবু পুরোটা আপেল কেউ খেতে পারেনি এখনো। গরিব কৃষ্ণাঙ্গ ভারতবাসী, তাকাও, এই আমার বাঁ হাত, সাপের পেটের মতো ঠান্ডা আমার তালু। হিব্রু ভাষায় অজস্র সংকেত লেখা আছে সারা হাতে। এই আমার ডান হাত, ডান হাতে লেখা কয়েকটা গরিব দেশের নাম, কয়েকটা টেলিফোন নম্বর। যারা আমার ন্যাংটো ছবি, পায়ুছিদ্রের ছবি কোটি কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু তোমরা এত টাকা পেলে কোথায়? এত বস্তি তোমাদের, আমার ছবি দিয়ে কি করবে তোমরা? আমার পেছনে এসে দাঁড়াও, আমার পিঠ লক্ষ্য করো। এই পিঠ আপাতত শেষ চন্দ্রালোক। তোমাদের গণেশ পাইনকে নিয়ে এসো, উল্কি আঁকুক আমার পিঠে। আমি কোনো দেবী নই, আমারও পাকস্থলী আছে, আমারও জ্বর হয়, অথচ অনেকেই আমাকে ডাইনি বলে আড়ালে। তারা আমার 2 পায়ের ফাঁকে আধ খাওয়া আপেল দেখে পালিয়ে গিয়েছে। আমি কখনো কোনো গরিব দেশ দেখিনি, এই প্রথম দেখছি। শুনেছি তোমরা ভালো করে খেতে পাও না, অথচ তোমাদের কাগজে কাগজে আমার ছবি, আমার বুকের মাপ, কোমরের তিল তোমাদের মুখস্থ, অথচ দিকে দিকে বস্তি পোড়ার গন্ধ, তিল পোড়ার গন্ধ। কিন্তু আমাকে পুড়িয়ে ফেলার আগে আমাকে 2 চোখ দিয়ে দেখো, তাতে পাপ হবে না। এই আমার বুক, আমার বুকের 2টি কৃষ্ণ কালো বোঁটা, কিন্তু এখানে কোনো মাতৃদুগ্ধ নেই।
কেউ আমাকে কোনোদিন মা বলে ডাকেনি। শিশুর চোখে আমি কোনো মানবী নই। আমার চোখ পাথরের, কিন্তু সূঁচ ফুটিয়ে দেখো, বেরিয়ে আসবে কয়েক বছরের জমে থাকা জল। হাত পা ইস্পাতের, নাভিমূল গন্ধক, মাথার চুল পারমাণবিক ভস্য। বম্বেতে আমি 2 মিনিটের জন্য নেমেছিলাম। সেখানে একটি পথের শিশুকে তুলে নিয়ে আমাকে ছবি তুলতে বলা হলো, কিন্তু শিশু আমাকে দেখে চিৎকার করে উঠল। আমার এই সুন্দর শ্বেতাঙ্গ শরীরে অসংখ্য কামড়ের দাগ, জিভের লালার দাগ, বাঁধানো দাঁতের দাগ, এমনকি চাবুকের দাগ, সূক্ষ্ম ব্লেড দিয়ে চিরে দেওয়া, যা কোনো ক্যামেরা ধরতে পারেনি। হয়তো বম্বের ওই পথের শিশুটি দেখতে পেয়েছিল, তা না হলে বেচারা ওরকম কেঁদে উঠল কেন? হে গরিব শিক্ষিত ভারতবাসী, তাকাও, তোমরা আমার ছবি ছাপাও এত, কেন ছাপাও? এসো, আমাকে ধরে দেখো, স্পর্শ করে দেখো। তোমরা ওভাবে দূরে দাঁড়িয়ে কেন? তোমরা কি এবার কেরোসিন ঢেলে দেবে আমার গায়ে? পুড়ে যাক আমার শ্রোণীদেশ, আমার বুক, আমার পিঠ, আমার চুল, কিন্তু আমার দুপায়ের ফাঁকে আধ খাওয়া আপেল কখনো আগুনে পড়েনি। তোমরাও পারবে না একে বিনাশ করতে। ধন্যবাদ ভারতবর্ষ, ধন্যবাদ বোম্বাই, কলকাতা, ধন্যবাদ ওই পথের শিশুটিকে যে আমার